হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং, বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট এবং এমবিএ পিলি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টে অ্যাকাউন্টিংয়ের জন্য চ্যাপ্টার নাম্বার হচ্ছে 10 আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার নাম্বার হচ্ছে 6। চ্যাপ্টার নেম হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস বা হাইপোথিসিস টেস্টিং। তো এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো টেস্ট অফ হাইপোথিসিস বা হাইপোথিসিস টেস্টিং এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিয়েছে, এই সিলেবাসগুলোকে আমরা একটা ফর্মেটেই পুরো চ্যাপ্টারকে আমরা কনভার্ট করব। তো এই চ্যাপ্টার থেকে নর্মালি আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2017 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 2018 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 17 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 22 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 23 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 24 সালে পার্ট সিতে একটা প্রশ্ন। 2000 তোমরা পরীক্ষা দিবে 2025 সালে, 2025 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই, কনফার্ম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পার্ট সিকে টার্গেট করে, এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে প্রশ্ন আসে না। তাহলে এই চ্যাপ্টার হচ্ছে আমরা পার্ট সিকে অর্থাৎ 10 মার্কের টার্গেট করে পড়ব। এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দিয়ে আছে। তো এই চ্যাপ্টার যেহেতু 10 মার্কে আমরা টার্গেট করে পড়ব, তো অতএব এই চ্যাপ্টার আমাদের ওরকমভাবে পড়াশোনা করতে হবে। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে পুরা চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের অঙ্ক করার জন্য আমাদের মাত্র 3টা সূত্র। তাহলে পুরা চ্যাপ্টারকে কভার করার জন্য আমাদের এই চ্যাপ্টারের জন্য কয়টা সূত্র আমরা করব বলো তো দেখি, পড়ব? তিনটা। এই 3টা সূত্র যদি তুমি পারো, তাহলে যদি আসমান থেকে অঙ্ক এনে দেয় এই চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি পারবা। তো আসো আগে আমরা প্রথম বেসিক আলোচনা করি। তো লেখা আছে প্রথম সূত্রটা, যখন একটা মিন মানে হচ্ছে এক্স বার, যখন একটা মিন ও একটা এইচডি দেওয়া থাকবে, এইচডি মানে স্ট্যান্ডার্ড ডিভিশন, স্ট্যান্ডার্ড ডিভিশন আরেকটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সিগমা দ্বারা প্রকাশ করি। তার মানে যখন একটা মিন এবং একটা স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া থাকবে তখন আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা কি? মনে রাখবেন এই চ্যাপ্টারের সূত্রের 2টা ফর্ম আছে, একটা হলো টি টেস্ট আর একটা হচ্ছে জেড টেস্ট। প্রথমটা হচ্ছে টি টেস্ট, আরেকটা হচ্ছে একটা জেড টেস্ট, আরেকটা কি টি টেস্ট। এখন কখন জেড টেস্ট অ্যাপ্লাই করব আর কখন টি টেস্ট অ্যাপ্লাই করব সেটাকে মনে রাখবেন। এন এর মান যদি 30 বা 30-এর বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা জেড টেস্ট অ্যাপ্লাই করব, আর এন এর মান যদি 30-এর ছোটো হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোন টেস্ট অ্যাপ্লাই করব? টি টেস্ট। তাহলে মনে রাখবেন পুরো হাইপোথিসিস চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের কয়টা টেস্ট? 2টা, একটা টি টেস্ট আর একটা কি জেড টেস্ট। জেড টেস্টটা 30 বা তার বড় হলে আমরা জেড টেস্ট অ্যাপ্লাই করব, আর 30-এর ছোটো হলে আমরা কি অ্যাপ্লাই করব? টি টেস্ট অ্যাপ্লাই করব। তো আমাদের এই সূত্রের এই প্রথম পার্টটুকু হলো জেড টেস্টের সূত্র। জেড টেস্টের সূত্র কি? এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ভাগ হচ্ছে রুট এন। এইটুকু হচ্ছে আমাদের জেড টেস্টের সূত্র। অ্যান্ড জেড টেস্টের সূত্র আর টি টেস্টের সূত্রের মধ্যে পরিবর্তন হচ্ছে এক জায়গায়, সেটা কি? এই সিগমার পরিবর্তে টি টেস্টের ক্ষেত্রে দিতে হবে এস। এই সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিশন, এই এসও মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন। তাহলে দুইটার মান কি? সেম, জাস্ট প্রতীকগুলি কি বলো দেখি চেঞ্জ। তাহলে জেড টেস্টের ক্ষেত্রে যেটা যে মান, টি টেস্টের ক্ষেত্রে সেম, শুধুমাত্র জেড টেস্টের ক্ষেত্রে যেখানে সিগমা হবে, টি টেস্টের ক্ষেত্রে সেখানে কি হবে বলো দেখি? এস হবে, আর কোনো পরিবর্তন নাই। তাহলে সূত্রটা কি? যখন একটা মিন এবং একটা এসডি থাকবে তখন সূত্র কি? এক্স বার মাইনাস মিউ ভাগ হচ্ছে রুট ওভার ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই কি? রুট এন। আর টি টেস্টের ক্ষেত্রে সূত্র কি? এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এস ভাগ হচ্ছে রুট কি? এন। এখানে এক্স বার মানে হচ্ছে মিন, মিউ মানে হচ্ছে পপুলেশন মিন, সিগমা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন, আর এন মানে হচ্ছে নাম্বার অফ কি? স্যাম্পল। তাহলে আমরা বুঝতে পারলাম যখন প্রশ্নে একটা মিন এবং একটা এইচডি দেওয়া থাকবে তখন আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। সবচেয়ে জনপ্রিয় সূত্র হচ্ছে 2 নাম্বারটা।
এটা হলো যখন প্রশ্নে দুইটা মিন এবং দুইটা এসজি দেওয়া থাকবে তখন আমরা 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্র কি? জেড সমান সমান উপর হচ্ছে এক্স বার 1 মাইনাস এক্স বার 2 ডিভাইডেড বাই রুট ওভার সিগমা 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n1 প্লাস সিগমা 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n2। এইটুকু সূত্র হচ্ছে জেড টেস্টের ক্ষেত্রে। তো টি টেস্টের ক্ষেত্রে সেম, শুধু এই সিগমার পরিবর্তে কি হবে বলো দেখি? এস। এস। আর কোনো পরিবর্তন নাই। সিগমা 1 এর পরিবর্তে হবে s1, সিগমা 2 এর পরিবর্তে হবে কি s2। তাহলে বুঝতে পারলাম যখন একটা মিন একটা এসজি দেওয়া থাকবে তখন আমরা 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করব, যখন দুইটা মিন দুইটা এসজি দেওয়া থাকবে তখন আমরা কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 2 নাম্বার। 2 নম্বরটা। আর 3 নম্বর সূত্রটা হচ্ছে শুধুমাত্র যখন দুইটা মিন দেওয়া থাকবে, এখানে এসজির কোনো সম্পর্ক নাই, দুইটা মিন যখন থাকবে তখন আমরা 3 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা কি? p1 মাইনাস p2 ডিভাইডেড বাই রুট ওভার p ইন্টু 1 মাইনাস p ইন্টু 1 ডিভাইডেড n1 প্লাস 1 ডিভাইডেড বাই n2। এখানে p1 p2 এবং p এর মান কখনোই প্রশ্নে দেওয়া থাকবে না, এগুলো আমাদের বের করে নিতে হবে। তো এগুলো কীভাবে বের করব যখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব তখন আমরা বলে দিব। এখন আপাতত এগুলো মাথায় নিয়ে টেনশন মাথায় নিয়ে মাথা লোড করার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র তোমাকে এখন জানতে হবে যে একটা মিন একটা এজি থাকলে 1 নম্বর সূত্র, দুইটা মিন দুইটা এজি থাকলে 2 নম্বরটা, আর শুধুমাত্র দুইটা মিন থাকলে কয় নম্বর সূত্র অ্যাপ্লাই করবো আমরা? 3 নাম্বারটা। 3 নম্বর। এই 3টা কথা আমাকে মনে করে দিতে হবে। পারবো তো 3টা কথা? জি স্যার। এখন আসি এই চ্যাপ্টারের প্রত্যেকটা সূত্র অ্যাপ্লাই করার জন্য আমি একটা তোমাদের অঙ্ক করার সুবিধার জন্য আমি একটা ফরম্যাট লিখে দিছি, যে এই ফরম্যাটের মাধ্যমে দুনিয়ার সব অঙ্ক করতে পারবা। এই ফরম্যাটটা জাস্ট এই ফরম্যাটটা পারলে এই চ্যাপ্টারে সকল অঙ্ক পারবা। তোমাদের অঙ্ক করার সুবিধার জন্য আমি ফর্মটা লিখে দিছি। তাহলে আমরা অঙ্কটা শুরু করবো কীভাবে? প্রথমে আমরা লিখবো হচ্ছে গিভেন দ্যাট, যদি এন এর মান দুইটা দেওয়া থাকে তাহলে n1 লিখবো, n2 মান লিখবো। যদি সিগমার মান দুইটা দেওয়া থাকে তাহলে সিগমা 1 সিগমা 2, আরেকটা থাকলে তো একটাই। যদি এক্স বার মান দুইটা থাকে তাহলে এক্স বার 1 এক্স বার 2। অর্থাৎ গিভেন দ্যাট এখানে প্রশ্নে যা যা মান থাকবে আমরা ঠিক তাই তাই লিখবো। দুইটা থাকে তাহলে দুইটা করে লিখবো, একটা থাকলে একটা করে লিখবো। ক্লিয়ার কথা? জি স্যার। এরপরে অঙ্ক করার জন্য আমাদের দুইটা অ্যাজাম্পশন সেট করতে হবে। এই দুইটা অ্যাজাম্পশন কিন্তু প্রত্যেকটা অঙ্ক করার জন্য একদম ফিক্সড। যেমন 1 আর 1 যোগ করলে 2 হয়, এটা যেমন চিরন্তন সত্য কথা, ঠিক হাইপোথিসিস চ্যাপ্টারের ক্ষেত্রে অঙ্ক করার জন্য এই দুইটা অ্যাজাম্পশন সবসময় কি থাকবে? ফিক্স থাকবে। প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে অ্যাজাম্পশন নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিসকে আমরা এই 0 দ্বারা প্রকাশ করি, যার সূত্র হচ্ছে μ1 ইকুয়াল μ2, অর্থাৎ μ1 এর মান যা হবে μ2 এর মানটা কি সেম হবে। আরেকটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, এটাকে আমরা h1 দ্বারা প্রকাশ করব, যার হচ্ছে μ1 নট ইকুয়াল μ2, অর্থাৎ μ1 এর মান এবং μ2 এর মানটা কি সমান হবে নাকি অসমান হবে? অসমান। তাহলে আমাদের অঙ্ক করার জন্য দুইটা অ্যাজাম্পশন আমরা সেট করি, একটা নাল হাইপোথিসিস আর একটা কি হাইপোথিসিস বলো দেখি? অল্টারনেটিভ হাইপোথিসিস। ওকে, তাহলে আমাদের 2 নম্বর। আর 3 নম্বর আমরা দেখব যে n1 এবং n2 এর মান, বা যদি একটা n থাকে তাহলে সেক্ষেত্রে দেখব n এর মান কি 30 এর বড় না ছোট। যদি 30 বা 30 এর উপরে হয় তাহলে কোন টেস্ট? জেড টেস্ট। আর যদি 30 এর ছোট হয় তাহলে কি টেস্ট? টি টেস্ট। টি টেস্ট। তাহলে আমরা এখানে লিখছি অ্যাজ বথ, যদি আমরা দুইটা এর ক্ষেত্রে লিখছি অ্যাজ বথ n1 and n2 আর গ্রেটার দেন কি 30। 30 এর যদি বড় হয় তাহলে আমরা কি টেস্ট? জেড টেস্ট। আর যদি ছোট হয় তাহলে কি লিখবো? আর লোয়ার দেন 30। বুঝতে পারছি? তারপর লিখবো সো ইউজিং। এখন এই জেড যদি 30 এর বড় হয় এখানে লিখবো জেড, 30 এর ছোট হলে কি লিখবো? টি। এরপরে সূত্র হচ্ছে যদি দুইটা মিন দুইটা এজি থাকে তাহলে 2 নম্বর সূত্রটা, যদি একটা মিন একটা এজি থাকে তাহলে 1 নম্বর সূত্র, আর যদি শুধুমাত্র দুইটা মিন থাকে তাহলে কত নম্বর সূত্র? 3 নম্বর সূত্র। তার মানে এখানে চেঞ্জ হবে, অঙ্কের উপর ভিত্তি করে এই সূত্রটা কি হবে? চেঞ্জ হবে। আগে পরে লেখা সব কি সেম। বুঝতে পারছি? জি স্যার। সূত্র অ্যাপ্লাই করে এখানে যে মানটা বের করব ওই মানটাকে আমরা করব হচ্ছে অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট কি? জেড। এই অ্যাবসোলিউটের কাজ হচ্ছে যে কোনো নেগেটিভ সংখ্যারে পজিটিভ করা। পজিটিভ তো পজিটিভে নেগেটিভ করা যাবে না, কিন্তু যদি নেগেটিভ হয় জেটের মান কখনো, তাহলে সেটাকে অ্যাবসোলিউট করার পর কী হবে বলো দেখি? পজিটিভ হয়ে যাবে। আর যদি জেটের মান যদি পজিটিভ হয় তাহলে সেটা অ্যাবসোলিউট করার পর কি নেগেটিভ হবে না কি পজিটিভ থাকবে?
পজিটিভ থাকবে। হ্যাঁ পজিটিভই থাকবে। তাহলে এখানে যে মানটা পাবো সেই মানটা হচ্ছে ক্যালকুলেট ভ্যালু, অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো। এরপর মানটা হচ্ছে টেবিল ভ্যালু। এই টেবিল ভ্যালু মানটা হচ্ছে ফিক্সড, এটা টেবিলে থাকে, সেই মানটা আমাদের এখানে মুখস্থ করে লিখতে হবে। আমাদের টেবিল ভ্যালুর মধ্যে দুইটা মান মনে রাখতে হবে, একটা হলো 5% সিগনিফিক্যান্ট লেভেল আর একটা হচ্ছে 1% সিগনিফিক্যান্ট লেভেল। 5% সিগনিফিক্যান্ট লেভেল এর মান হচ্ছে জেড সমান সমান প্লাস মাইনাস 1.96, আর 1% সিগনিফিক্যান্ট লেভেলের মান হচ্ছে প্লাস মাইনাস 2.58। এই দুইটা মান আপনাদের একদম কনকনে মুখস্থ থাকতে হবে। তাহলে 5% মানটা কি প্লাস মাইনাস 96 আর 1% মানটা কি 2.58 প্লাস মাইনাস 2.58। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কি অঙ্কের মধ্যে দুইটাই অ্যাপ্লাই করব? না, দুইটার মধ্যে একটা অ্যাপ্লাই করতে হবে। কোনটা অ্যাপ্লাই করব? প্রশ্নে যেটা বলা থাকবে সেটাই অ্যাপ্লাই করব। আর প্রশ্নে যদি কোনোটা বলা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 5% অ্যাপ্লাই করব। মনে থাকবে? জি স্যার প্রশ্নে যেটা বলতে বলবে সেটাই আমরা অ্যাপ্লাই করবো, যদি না বলে তাহলে কত পার্সেন্ট? 5%। 5%। তাহলে এটাকে আমরা বলবো টেবিল ভ্যালু। এখন এরপর আমরা ডিসিশন নিব যে অ্যাবসোলিউট জেটের মানটা যা হলো এটা আমাদের টেবিল ভ্যালুর থেকে বড় না ছোট। যদি বড় হয় তাহলে গ্রেটার দেন চিহ্ন দিব, আর যদি ছোট হয় তাহলে লেস দেন চিহ্ন দিব। ওকে, এবারে Yes, sir. ডিসিশন নেওয়ার পর আমাদের কমেন্ট লিখতে হবে। এই চ্যাপ্টারে পুরো কমেন্ট আমরা লিখবো শুধুমাত্র নাল হাইপোথিসিস নিয়ে, অল্টারনেটিভ হাইপোথিসিস নিয়ে আমাদের কোনো কমেন্ট লেখার দরকার নাই। নাল হাইপোথিসিস কি রিজেক্ট করব নাকি নাল হাইপোথিসিস আমরা অ্যাকসেপ্ট করব, জাস্ট এইটুকু কমেন্ট আমরা করবো, আর কিচ্ছু না। এখন নাল হাইপোথিসিস কখন রিজেক্ট করবো আর কখন অ্যাকসেপ্ট করবো এটা আমাদের জানতে হবে। তো প্রথমটা লেখা আছে জেড অথবা টি। জেড মানে কি? জেড টেস্ট। টি মানে কি? টি টেস্ট। সিএল মানে ক্যালকুলেট ভ্যালু, আর এখানে টি ভিল মানে হচ্ছে টিবিল ভ্যালু। মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, শুধু ক্যালকুলেট ভ্যালুতে মনে রাখবেন। টিবিল ভ্যালুর চাইতে যদি ক্যালকুলেট ভ্যালু বড় হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস কি করব? শুড বি রিজেক্ট করব। রিজেক্টেড আর ক্যালকুলেট ভ্যালু যদি ছোটো হয় তাহলে সেক্ষেত্রে নাল হাইপোথিসিস আমরা কি করব? অ্যাকসেপ্টেড। মনে থাকবে? তাহলে টেবিল ভ্যালুর সাথে কার কম্পেয়ার করব? ক্যালকুলেট ভ্যালু। ক্যালকুলেট ভ্যালু যদি বড় হয় তাহলে নাল রিজেক্ট, আর ক্যালকুলেট ভ্যালু যদি ছোট হয় তাহলে নাল কি? অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট। এই যে শখটা পড়লাম, এই শখের মাধ্যমে আমরা সবগুলো অঙ্ক সমাধান করব। ঠিক আছে, এইটুকু পরীক্ষা হলে ভালো করে আপনাদের মনে রাখতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জি স্যার এটা আমাদের অটো মুখস্থ হয়ে যাবে, অঙ্ক করতে করতে দেখবেন অটো মুখস্থ হয়ে গেছে। তাহলে আসেন আমরা দুই একটা অঙ্ক একটু প্র্যাকটিস করি। আমরা প্রথম যে অঙ্কটা করাবো এই অঙ্কটা পারার কথাটা মানে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের প্রায় 70% অঙ্ক শেষ, শুধু এক নম্বর অঙ্কটা যদি ভালো করে বুঝি। তো এক নম্বর অঙ্কটা 2023-2021 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, 2018 সালে মার্কেটিং ডিপার্টমেন্ট, আর 2021 এবং 2016 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্ন। প্রশ্ন বলছে ইন্টেলিজেন্সি টেস্ট অন এ গ্রুপ অফ বয়েজ অ্যান্ড গার্লস গিভেন দ্য ফলোয়িং রেজাল্ট। তাহলে এখানে আমাদের দেশে মিন মানে হচ্ছে এক্স বার, এইচডি মানে হচ্ছে সিগমা, আর এন তো এনি। তো বয়েসের জন্য একটা মিন দিয়ে আছে, গার্লসের জন্য একটা মিন দিয়ে আছে। তাহলে মিন কয়টা দিয়ে আছে? একটা না দুইটা? দুইটা। দুইটা এইচডি দিয়ে আছে গার্লসের জন্য একটা, বয়েসের জন্য একটা। তাহলে এইচডি কয়টা দিয়ে আছে? দুইটা। আর দুইটা এন এর মান দিয়ে আছে। এন এর উপর ভিত্তি করে কোনো সূত্র অ্যাপ্লাই আমরা করব না, আমরা সবসময় অ্যাপ্লাই করবো কি? মিন এবং এইচডির উপর বেস করে। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের দুইটা মিন আছে এবং কি দুইটা কি আছে? এইচডি আছে। তাহলে বলো যদি কি কত নম্বর সূত্র আমরা অ্যাপ্লাই করব? 2 নাম্বার। 2 নাম্বারটা। সবাই কি বুঝতে পারছি? জি স্যার ওকে, এবার এন এর মানটা দেখেন, একটা 150 একটা 250। এন এর মান দুইটাই কি 30-এর বড় না ছোট? বড় স্যার। বড়। তাহলে বড় হলে কোন টেস্ট? জেড টেস্ট। ব্লাড টেস্ট তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এই অঙ্কের মধ্যে আমরা 2 নাম্বার সূত্র অ্যাপ্লাই করব এবং কোন টেস্ট অ্যাপ্লাই করব? জেড টেস্ট জেড টেস্ট। ক্লিয়ার? জি স্যার শেষে বলছে ওটা কমেন্ট করতে বলছে ইজ দেয়ার এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন দ্য মিন স্কোর অবটেন বাই বয়েজ অ্যান্ড গার্লস। তো আসেন অঙ্কটা আমরা শুরু করব। অঙ্কটা শুরু করার জন্য প্রথমে লিখছি গিভেন দ্যাট n1 এর মান আমাদের প্রশ্নে ছিল 150, n2 এর মান কত? 250, সিগমা 1 এর মান 15, সিগমা 2 এর মান 20, এক্স বার 1 75, এক্স বার 2 হচ্ছে 70। গিভেন দ্যাট এইটুকু কি ক্লিয়ার আমরা সবাই? জি স্যার। এরপরে দুইটা অ্যাজাম্পশন আমরা বলছি, প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে দুইটা অ্যাজাম্পশন কি থাকবে? ফিক্স থাকবে।
এরপরে n এর মান 30 এর বড় না ছোট? বড়। লিখছি as both n1 and n2 are greater than কত 30, so using 30 এর বড়, এই জন্য আমরা কি লিখছি z, 30 এর ছোট হলে কি লিখতাম t। এখন যেহেতু আমাদের প্রশ্নে দুইটাই দিয়ে আছে, কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 2 নাম্বার। তাহলে 2 নম্বর সূত্র এখানে লিখছি। এখন মান বসানোর পালা। সিগমা এ এসডি 1 এর মান 75, 2 এর মান ছিল 70 ডিভাইডেড বাই রুট ওভার সিগমা 1 এর মান ছিল 15 আমরা কি করছি স্কোয়ার করছি, n1 এর মান ছিল 150 প্লাস সিগমা 2 এর মান ছিল 20 এর আমরা স্কোয়ার করছি, আর n2 এর মান হচ্ছে 250। এন্ড ক্যালকুলেশন কি 75 থেকে 70 বাদে থাকবে 5, আর নিচে 15 কি স্কোয়ার করে হবে, যা হবে তাকে 150 দ্বারা ভাগ করতে হবে, হবে 1.5। 20 স্কোয়ার করে যা হবে তাকে 250 দ্বারা ভাগ করব, হবে 1.6। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। আর নিচের মানটা যাদের ক্যালকুলেটর আছে সে আমার সাথে সাথে করেন। হ্যাঁ, আমি বলে দিতেছি, যার ক্যালকুলেটর নাই সে পরবর্তী রেকর্ড ক্লাস দেখে শুনে লিখবেন। প্রথমে এই মানটা বের করার জন্য কাজ হলো, প্রথমে নিচে দুইটা যোগ করব। ক্যালকুলেটর লিখব 1.5 প্লাস 1.6 দিয়ে আমরা একটা সমান দিব। এটা কি রুট বের করতে, আমরা দিব কি রুট অ্যান্সার সমান, তাহলে নিচের পুরাটুকু মান বের হবে এবং উপরে 5 সাথে ভাগ করতে হবে। এরপর লিখব 5 ভাগ অ্যান্সার সমান, দিলে আমাদের 2.84 বের হবে। কেউ করছেন? জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, আর আমি যেভাবে বললাম এভাবে যে ক্যালকুলেশন করতে এমন কোনো কথা নাই, তুমি তোমার নিজের সুবিধা মতো ক্যালকুলেশন করে নিবা। শর্টকাটে যদি করো তাহলে অবশ্যই আমারটা ফলো করতে হবে। তো এখানে 2.84 এটা হলো প্লাস, তো অ্যাবসলিউট করার পর এটা কি প্লাস হয়ে যাবে নাকি মাইনাস হবে? প্লাসই থাকবে স্যার। প্লাসই থাকবে। গুড। তাহলে অ্যাবসলিউট জেড পর্যন্ত আমরা যে মানটুকু করলাম, এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার নাই। এখন এই যে 2.84 যেটা পেলাম, এটা কি টেবিল ভ্যালু নাকি ক্যালকুলেট ভ্যালু? ক্যালকুলেট ভ্যালু। এখন আমাদের লাগবে টেবিল ভ্যালু। এখন আমাদের প্রশ্নে দেখেন 5% বা 1% নিয়ে কোনো কথা বলা নাই। যদি বলা না থাকে আমরা কত পার্সেন্ট অ্যাপ্লাই করব? 5%। তাহলে লিখছি অ্যাট 5% সিগনিফিক্যান্ট লেভেল ক্রিটিক্যাল ভ্যালু অফ জেড, তাহলে জেটের মান হবে প্লাস মাইনাস 1.96, এটা হলো ক্যালকুলেট ভ্যালু। এখান থেকে ক্যালকুলেট ভ্যালু 1.96 আর টেবিল ভ্যালু হচ্ছে 2.84। তাহলে ক্যালকুলেট ভ্যালু বড় না ছোট? ছোট স্যার। ক্যালকুলেট ভ্যালু ছোট, বড়। ক্যালকুলেট হলো বড়। ক্যালকুলেট ভ্যালু তো বড় 2.84, আর এখানে মাত্র 1.96। তাই এই জন্য হচ্ছে ডিসিশন অ্যাবসলিউট জেড সমান 2.86 গ্রেটার দেন 1.96। এখন যেহেতু ক্যালকুলেট ভ্যালুটা বড়, নাল হাইপোথিসিস কি রিজেক্ট নাকি অ্যাকসেপ্ট? রিজেক্ট। তাহলে আমরা লিখছি Reject. কমেন্ট জেড ক্যালকুলেট গ্রেটার দেন জেড টেবিল, সো নাল হাইপোথিসিস শুড বি রিজেক্টেড। বুঝতে পারছি? এইটুকু করলে আমরা 10 নম্বর পাবো ইনশাআল্লাহ। দেখেন পুরো অঙ্কটার মধ্যে আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। স্যার যে দুইটা লেখা লাগবে, এই লেখাটা কারণটা কি? মানে এই অঙ্কের কি এটা বুঝি মানে নাই কি কারণে এটা লাগবে? কোনটা? স্যার এই যে অ্যাসম অ্যাসম নেল, মানে এই যে দুই লাইনটা কি রেসপন্স? অল্টারনেটিভ হ্যাঁ, ওই দুই লাইনটা স্যার, ওটা শেষটা কি মানে কি কারণে লেখা লাগবে? আমাদের এই অঙ্কের মেন উদ্দেশ্য হচ্ছে নাল হাইপোথিসিস কি অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব, সেটা ডিপেন্ড করবে ক্যালকুলেট ভ্যালু এবং টেবিল ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতে হবে। ক্যালকুলেট ভ্যালু যদি বড় হয় নাল হাইপোথিসিস রিজেক্ট, আর ক্যালকুলেট ভ্যালু যদি ছোট হয় তাহলে কি নাল হাইপোথিসিস কি অ্যাকসেপ্ট। ঠিক আছে? জি স্যার। তাহলে এইটুকু হচ্ছে আমাদের অঙ্ক। প্রত্যেকটা অঙ্কই এই কয়টা লাইনই লিখতে হবে, শুধু পরিবর্তন হবে এই যে মাঝখানে সূত্র যদি 2 নাম্বারটা অ্যাপ্লাই করি তাহলে এই কয়টা মান, আর যদি 1 নাম্বার করি তাহলে একটু ছোটো হবে, 3 নাম্বার একটু বড় হবে, এই তো। আর আগে পরে লেখা সব একই। তাহলে 1 নাম্বার নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে? নাইস। তাহলে এখন কিন্তু আমি প্রশ্ন কিন্তু এর পরবর্তী কোনো অঙ্ক করাবো না, আমি জাস্ট সূত্রগুলি ধরে দিব। সূত্রগুলি ধরে 2 নাম্বার অঙ্ক রিলেটেড যেগুলো সেগুলো সব আমি সূত্র ধরে দিব। ঠিক আছে? এখন আসেন তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। প্রথম প্রশ্নটা এক্সারসাইজ 1 নাম্বার 2020 সালে মার্কেটিং ডিপার্টমেন্টে। এখানে একটা বরিশাল একটা খুলনা। বরিশাল হচ্ছে 1 ধরবো, খুলনার আমরা কি ধরবো 2 ধরবো। প্রথম লেখা আছে নাম্বার অফ অ্যাডাল মিল ইন এ স্যাম্পল, তাহলে নাম্বার মানে হচ্ছে এন এর মান, তাহলে n1 এর মান হচ্ছে 1200 আর n2 এর মান কত বলো দেখি? 1500। 1500।
অ্যাভারেজ হাইট, এই অ্যাভারেজ মানে হচ্ছে মিন। তাহলে এক্স বার 1 দিয়ে আছে 68.50, এক্স বার 2 হচ্ছে 68.58। আর স্ট্যান্ডার্ড ডিভিশন মানে সিগমা, সিগমা 1 এর মান হচ্ছে 2.5, সিগমা 2 এর মান হচ্ছে 3। ওকে, তাহলে এইটুকু দেখে আপনি কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করবেন? 2 নাম্বার। 2 নাম্বার। জেড টেস্ট না টি টেস্ট অ্যাপ্লাই করবেন? জেড টেস্ট। জেড Z টেস্ট। test। আর এখানে নিচে বলছে টেস্ট হ্যাজ এ 5% লেভেল অফ কি সিগনিফিক্যান্ট, তার মানে কত পার্সেন্ট ক্রিটিক্যাল লেভেল আমরা অ্যাপ্লাই করব? 5%। 5%। যদি 1% বলে তাহলে 1%, না বলা থাকলে কত পার্সেন্ট? 5%। 5%। তাহলে এক নম্বর এক্সারসাইজ পারবো? জি স্যার। 2 নম্বরটা 2020-2018 সালে মার্কেটিং, এখানে মিন মানে এক্স বার, এইচডি মানে সিগমা, এন তো এনি, এই অঙ্কটা আর আমরা যে বেসিক কোশ্চেন 1 নম্বর অঙ্কটা গেলাম হুবহুব একই অঙ্ক। তাহলে এইটার আমরা করবো, এই যে রেজাল্ট হলো 2.84, তাহলে এইটার আমরা করাইলাম না, ঠিক আছে, এটা আমরা পড়াইলাম না। তাহলে 1 এবং 2 আপনাদের বাসায় কাজ থাকবে। 3 নম্বর অঙ্কটা আমি তোমাদের করাই দেবো, এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, আর 3 নম্বরটা পড়িয়ে দিই, যেহেতু একই জিনিস পড়িয়ে দিতেছি। দেখেন লেখা আছে, 2 টাইপ অফ এ নিউ কার প্রোডাক্ট বাই এ কোম্পানি আর টেস্টেড ফর এ পেট্রোল মিলিং, ওয়ান গ্রুপ কনসিস্টিং অফ 36 কার অ্যাভারেজ 14 কিলোমিটার পার লিটার। তাহলে অ্যাভারেজের মান বলছে যে 26টা গাড়ির অ্যাভারেজ কত কত কিলোমিটার বলো দেখি? 14 কিলোমিটার পার লিটার, অর্থাৎ 1 লিটার তেল দিয়ে কত কিলোমিটার যায়? 14 কিলোমিটার যায়। কয়টা গাড়ি? 36টা। তাহলে এই 36 যে গাড়ি, এটা হলো এন এর সংখ্যা, মানে নাম্বার অফ কার 36, যার অ্যাভারেজ মান হচ্ছে কত? অ্যাভারেজ মান কত? 14। তাহলে অ্যাভারেজ মানে হচ্ছে মিন, তাহলে এটা হলো এন এর মান আর এটা কার মান? এক্স বারের মান। একবার। বলছে হোয়াইল দ্য আদার কনসিস্টিং 72 কার অ্যাভারেজ 12 কিলোমিটার পার লিটার। তাহলে অন্য একটা গাড়ি, আরেকটা গাড়ি আছে সেটা কত? 72টা। তাহলে এটা এন টুর মান, আর অ্যাভারেজ মানে কি? এক্স বার 1 এর মান। ওকে, জি স্যার। তাহলে আমরা এটা হলো এন 1 পাইলাম, আর এটা কি? এক্স বার 1 পাইলাম। তাহলে এন 1 পাইছি, এন 2 পাইছি, এক্স বার 1 পাইছি, এক্স বার 2 পাইছি। নিচে বলছে হোয়াট টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইফ S1, এস মানে হচ্ছে সিগমা বা স্ট্যান্ডার্ড ডিভিশন, সিগমা 1 তার হোল স্কোয়ার মান দিয়ে আছে 1.5, সিগমা 2 তার হোল স্কোয়ার মান দিয়ে আছে কত? সরাসরি কত? 2 দিয়ে আছে। তাহলে আমাদের এখানে দুইটা সিগমার মান দিয়ে আছে আর দুইটা এক্স বার মান দিয়ে আছে। তাহলে কত নম্বর সূত্র অ্যাপ্লাই করবো আমরা? 2 নাম্বার। 2 নাম্বার। এখানে একটা কথা আছে, সূত্রটা কিন্তু ছিল এরকম যে এক্স বার 1 মাইনাস এক্স বার 2 ডিভাইডেড বাই রুট ওভার, যেহেতু আমাদের এন এর কি S1 দিয়ে আছে, তাহলে S1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই N1 এখানে প্লাস, হোল স্কয়ার মান দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা আমি বলতে চাই, S2 তার হোল স্কোয়ার ডিভাইড বাই কি? N2। আমরা আগের অঙ্কে যে সিগমার মানকে আমরা কি করতাম? স্কোয়ার করতাম, তাই না? কিন্তু এখানে ওই স্কোয়ার মানটা আমাদের প্রশ্নে কি সরাসরি দেওয়া আছে। আছে। তার মানে এই 1.5 কার স্কোয়ার করার দরকার নাই, এই 2 এর স্কোয়ার করার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করব, আর শেষে আমাদের সিগনিফিক্যান্ট লেভেলে সেটা মান দিয়ে আছে 0.01। এটাকে যদি 100 দ্বারা গুণ করি তাহলে এটা কত পার্সেন্ট হবে? 1% হবে। তাহলে সিগনিফিক্যান্ট লেভেলটা কত পার্সেন্ট বলো দেখি? 1%। 1% মানে হচ্ছে 2 প্লাস মাইনাস 2 পয়েন্ট কত? 58। 5। তাহলে আমরা 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করে কি পারবো এটা? জি স্যার। তার এক্সারসাইজ 1 2 3 তিনটা আপনাদের বাসায় কাজ থাকবে। এবার আসে 4 নম্বর প্রশ্নটা। এ বায়ার অফ ইলেকট্রিক বাল্ব বথ 100 বাল্ব ইচ অফ দ্য 2 ফ্রেমাস ব্যান্ড। তাহলে দুইটা ফ্রেমাস ব্যান্ডের 100টা করে বাল্ব নিছে, তাহলে বাল্বের সংখ্যা হচ্ছে 100টা। তো দুইটা ফ্রেমাস ব্যান্ড, তার মানে N1 এর মান হচ্ছে 100, N2 এর মানও কত বলো দেখি? 100। বলছে ব্র্যান্ড এ হ্যাড এ মিন লাইফ, মিন মানে এক্স বার 1500 আওয়ার্স উইথ স্ট্যান্ডার্ড ডিভিশন কত? 50। তাহলে এটা হচ্ছে এক্স বার 1 এর মান 1500, এটা হলো এইচডি 1 এর মান কত? 50। হোয়ারএজ যেখানে ব্র্যান্ড বি এর জন্য মিন দিয়ে আছে 1530, তাহলে এটা হলো এক্স বার 2 এর মান, আর স্ট্যান্ডার্ড ডিভিশন 60, এটা হলো কি? এইচডি
টু এর মান। 2 এর মান তাহলে আমাদের মিন দিয়ে আছে দুইটা, এসডি দিয়ে আছে দুই, কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব? 2 নাম্বার 2 নাম্বার। আর এই সিগনিফিক্যান্ট লেভেলটা কত পার্সেন্ট দিয়ে আছে 5%। পারবো? জি জি স্যার। স্যার ওকে, এবার আসি আমরা তাহলে 5 নম্বর অঙ্কে চলে যাই। 5 নম্বর অঙ্কটা এটা হচ্ছে সূত্রের কারণ এবার এটা হলো 3 নম্বর সূত্রে এই 5 নম্বর প্রশ্নটার পরে পড়ি। হ্যাঁ, 5 নম্বর অঙ্কটা একদিনে 3টা সূত্র দেখে দিলে পরে আবার গন্ডগোল হবে। আমরা 2 নম্বর অঙ্ক রিলেটেড যেগুলো আছে এগুলো শেষ করে দিই। 6 নম্বরটা দেখেন, এখানে গ্রুপ 1 গ্রুপ 2, তাহলে এখানে নাম্বার অফ ওয়ার্কার মানে হচ্ছে কার মান দিয়ে আছে এক্স বার এসডি না এন এর মান? এন এর মান স্যার। এন এর মান, তাহলে n1 17, n2 হচ্ছে 10। মিন দিয়ে আছে মানে এসডি এক্স বার 1 এক্স বার 2, স্ট্যান্ডার্ড ডিভিশন মানে এসডি 1 এসডি 2। ওকে, তাহলে কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব? স্যার 2 নাম্বার 2 নাম্বার 2 সূত্র। নাম্বার। আর এখানে দেখেন দুইটাই n এর মান 30 এর বড় না ছোট? ছোট স্যার। ছোট। তাহলে কোন টেস্ট? টি টেস্ট টি টেস্ট। ওকে, আর টি টেস্টের ক্ষেত্রে সিগমা 1 এর পরিবর্তে আমরা কি লিখব? S1। ঠিক আছে, সিগমা 2 এর পরিবর্তে কি লিখব? S2। জি স্যার। S2 ক্লিয়ার? জি স্যার স্যার অঙ্ক সেম নিয়ম কিন্তু শুধু এস খালি লিখবে এই তো। হ্যাঁ, আর মানও সব একই, শুধুমাত্র সিগমার পরিবর্তে লিখতে হবে কি এস। ঠিক আছে। 7 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রমটা আমরা দেখে দিই যে একটু পার্ট বি এর অঙ্ক, আর তোমাদের ক্ষেত্রে পার্ট বি এর অঙ্ক দরকার নাই। বলছে যে পার্ট বি এর অঙ্ক নর্মাল আসলে মার্কেটিং এর জন্য আসছে। স্যাম্পলিং ইরো মানে ই এর মান দিয়ে আছে 1.5, স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে 4, এবং ক্রিটিক্যাল ভ্যালু অফ জেড মানে ওই যে আমরা যে বলতো লেখা আছে 2.5, এটা কত পার্সেন্ট মান? 1% না 5% মান? 1%। 1%। বলছে ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড স্যাম্পল সাইজ মানে এন এর মানটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। এখানে এই স্যাম্পল সাইজ বের করার সূত্র হচ্ছে জেটি স্কোয়ার প্লাস সিগমা স্কোয়ার ডিভাইডেড ই স্কোয়ার। তাহলে জেটের মান আমাদের দিয়ে আছে 2.58, এর স্কোয়ার করবো। সিগমার মান দিয়ে আছে 4 এর স্কোয়ার করবো। ই এর মান দিয়ে আছে 1.5, এর স্কোয়ার করবো। দুইটা গুণ করে ভাগ করলে মান হবে কত? 48। ঠিক আছে, জি জি স্যার স্যার। তাহলে 7 নম্বর গেল। এরপরে 9 নম্বর প্রশ্নটা একটু দেখেন কি লেখা আছে। এই প্রশ্নগুলো একটু ভালো করে আগে দেখেন। লেখা আছে ইন এ র্যান্ডম স্যাম্পল অফ 600 ম্যান টেকেন ফ্রম এ বিগ সিটি ইন হুইচ 400 আর ফাউন্ড টু বি স্মোকার। বলছে যে 600 জন মানুষকে নিছি, যার মধ্যে 400 জন কি করে? ধূমপান করে। তাহলে মানুষ হচ্ছে 600, তাহলে এটা হচ্ছে n1 এর মান। এর মধ্যে স্মোক করে কত? 400, এটা হলো n2 এক্স বার 1 এর মান। মানে 600-র মধ্যে অ্যাভারেজ কত বলো দেখি? 400। 400। ইন অ্যানাদার র্যান্ডম স্যাম্পল 900 জন থেকে নিছে, যাদের মধ্যে স্মোক করে কয়জন? 450 জন। তাহলে এটা হচ্ছে n2 এর মান, আর এটা কি? এক্স বার 2 এর মান। 2 এখন এখানে আমাদের সিগনিফিক্যান্ট লেভেল নিয়ে কোনো কথা বলে নাই, তার আমরা কত পার্সেন্টে কাজ করব? 5%। 5%। এখন প্রশ্ন হচ্ছে এখানে এসডি নিয়ে কোনো কথা বলা নাই। ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করব নাকি 2 নাম্বারটা নাকি 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করব? এখানে দুইটা মিন আছে, এন তো নিয়ে আমাদের কোনো কাজ করতে হয় না। 3 নাম্বার 3 নাম্বার সূত্র আমরা কি করব? এখানে অ্যাপ্লাই করব। তাহলে আসেন 3 নাম্বার সূত্র অ্যাপ্লাইটা দেখে দিই আমরা নাকি? জি জি স্যার স্যার একটু দেখুন। আসেন তাহলে আমরা 3 নাম্বার সূত্র অ্যাপ্লাইটা দেখি। এক্সারসাইজ কত 9। তো সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছি? জি স্যার। ওকে, তাহলে দেখেন প্রথমে আমরা গিভেন দ্যাট n1 এর মান ছিল 600, n2 এর মান ছিল কত? 900। এক্স বার 1 400, এক্স বার 2 কত? 450। এরপরে দুইটা অল্টারনেটিভ আমরা এখানে সেট করছি। n1 এবং n2 এর মান কি 30 এর বড় না ছোট? বড় স্যার। এই জন্য লিখছি আর গ্রেটার দ্যান 30। সো ইউজিং কি টেস্ট? জেড টেস্ট। তাহলে জেড টেস্টের ক্ষেত্রে আমরা সেই 3 নম্বর সূত্র কি? p1 মাইনাস p2 ডিভাইডেড রুট ওভার p ইন্টু 1 মাইনাস p ইন্টু 1 ডিভাইডেড বাই n1 প্লাস n1 ডিভাইডেড বাই n2। তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করে আমার 3টা মান লাগবে, p1 p2 এবং p এর মান। ঠিক আছে, তাহলে আসেন p1 p2 এবং p এর মানটা আমরা একটু দেখাই, খুব মনোযোগ সহকারে খেয়াল করুন। প্রথমে বের করব p1 এর মান। p1 এর সূত্র হচ্ছে x বার 1 ডিভাইডেড বাই n1।
P1 এর সূত্র কি বলে দেখি, x বার 1 ডিভাইডেড বাই N1 n। তাহলে প্রথমটার ক্ষেত্রে x বার 1 ছিল 400 আর n1 কত ছিল, 600 মানে 600 জনের মধ্যে কত 400, তাহলে 400 রে 600 দ্বারা ভাগ করছি, মান হচ্ছে 0.67। তাহলে P2 এর মান কি হবে, x বার 2 ডিভাইডেড বাই, N2 তাহলে x বার 2 এর মান হচ্ছে 450, n2 এর মান কত 900, ভাগ করলে পয়েন্ট কত 50। তাহলে P1 P2 ক্লিয়ার। জি স্যার এবার লাগবে P এর মান। P এর মান খুবই সিম্পল জিনিস, n1 এবং P1 গুণ করব। সূত্র হচ্ছে n1 ইন্টু P1 প্লাস n2 ইন্টু P2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। তাহলে n1 এর মান ছিল 600 আর P1 এর মান পাইছে 0.67, তাহলে 0.67 প্লাস n2 এর মান ছিল 900, P2 এর মান পাইছে পয়েন্ট কত 50 ডিভাইডেড বাই n1 600, n2 কত 900। এই দুইটা গুণ করা হবে 402, এই দুইটা গুণ করা হবে 450 আর নিচে দুইটা যোগ করা হবে 1500। তাহলে এই দুইটা যোগ করে 1500 দ্বারা ভাগ করলে মান হবে 0.568। ওকে, P এর মানটা। জি স্যার তাহলে এখন আমরা মান বসাই। P1 এর মান বসাইছি 67, P2 এর মান 0.5, P এর মান 0.568 ইন্টু 1 মাইনাস P এর মান বসাইছি ইন্টু 1 ডিভাইডেড বাই n1। n1 এর মান ছিল 600, n2 এর মান হচ্ছে 900। এখন এই উপরে দুইটার বিয়োগফল 0.75, নিচেরটা ক্যালকুলেশনে কীভাবে করবো বলে দিতেছি। প্রথমে 1 থেকে 0.568 আমরা বিয়োগ করব, যা হবে এর সাথে 0.568 আমরা গুণ করব, গুণ করলে হবে 0.2453। আর এখানে 1 ডিভাইডেড বাই 600 যা হবে 1 ডিভাইডেড বাই 900। এই দুইটা এখানে কি গুণ নাকি যোগ বলো তো দেখি, সূত্রটা কি গুণ ছিল না যোগ ছিল, এখানে একটু কনফিউশন লাগতেছে। 3 নম্বর সূত্রটা 3 সাথে যোগ ছিল, ঠিক আছে। তাহলে 1 এর 600 দ্বারা ভাগ করবেন, হবে 0.0017, এখানে প্লাস হবে 1 এর 900 দ্বারা ভাগ করা হবে 0.00111, ঠিক আছে। জি স্যার। ওকে, এর পরবর্তী ক্যালকুলেশনটা, এটা একটু ক্যালকুলেশনটা একটু জটিল হবে, একটু ক্যালকুলেশন করেন তো দেখি। 1 এর 900 দ্বারা ভাগ করেন কত হয়, ক্যালকুলেটর বলেন তো দেখি। দেখেন এরকম হবে 1.111, অনেকগুলি 1 দিয়ে আছে, আর উপর আছে মাইনাস কত 3, এই উপরে -3 কে 0 বানাইতে হবে। এটা 0 বানানোর নিয়ম হচ্ছে শিফট আর ইএনজি দেব, শিফট ইএনজি দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত উপরে -3টা 0 না হবে। দুইবার দিলে আমাদের উপরে পাওয়ারটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের যে মান হয়েছে এই মানটা 10/4 করে নিচ্ছে। তাহলে এই দুইটা যোগ করে হয় 0.0028, আর এখানে তো আসি, অ্যান্ড এই দুইটা গুণ করে রুট অ্যান্সার সমান দিব, তারপর দিব 0.1617 ভাগ অ্যান্সার সমান দিলে মান হবে 6.489। এটা হলো প্লাসের, অ্যাবসলিউট করার পর এটা কি হয়েছে প্লাস হয়ে গেছে। 5% সিগনিফিক্যান্ট লেভেল মান হচ্ছে +-1.96। এটার টেবিল ভ্যালু আর এটা কি ক্যালকুলেট ভ্যালু। ক্যালকুলেট ভ্যালু বড় না ছোট? বড় স্যার। বড়। তাহলে আমরা ডিসিশন নিছি, নেওয়ার পরে নাল হাইপোথিসিস কি অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব? রিজেক্ট করব, ঠিক আছে। তাহলে আমরা 3 নাম্বার অঙ্ক সূত্রটা আমরা কি করলাম করে দিলাম। তাহলে 2 এবং 3 আমাদের শেষ। তাহলে এখন আপনাদের কাজগুলি কি কি থাকবে বলেন। স্যার ওই ম্যাথটার একটু শিফট ইএনজি ক্যালকুলেশনটা আবার একটু বলেন তো। 1 এর 600 দ্বারা ভাগ করো কত হয়? $1.667 ওকে, যাই হোক, এর উপরে দেখো -3 আছে না? জি স্যার ওইটা হলো এটাকে বলা হয় ইনভার্স। হ্যাঁ, ইনভার্সটাকে 0 বানাইতে হবে। তাহলে এটা 0 বানানোর নিয়ম হচ্ছে প্রথমে দিবা শিফট, এরপরে ইএনজি। একবার শিফট একবার ইএনজি দিলে ওইটা 0 -03 ওইটাই রয়েছে। আরেকবার দিব শিফট ইএনজি দিলে দেখো উপরে পাওয়ারটা 0 হয়ে গেছে। যখনই পাওয়ারটা 0 হবে তখন আমরা এই মানগুলো নিতে পারবো। যতক্ষণ পর্যন্ত ইনভার্স থাকবে ততক্ষণ পর্যন্ত এই মানগুলো আমরা নিতে পারবো না, ঠিক আছে। জি স্যার ওকে, তাহলে এটা গেল। এরকমভাবে অঙ্ক হচ্ছে 10 নাম্বারটা, ঠিক আছে। এইগুলাই যে 12 নাম্বার অঙ্কটা, এগুলো দেখে দেখে আপনারা একটু করবেন। হ্যাঁ, অনেকগুলি অঙ্ক এখানে দিয়ে আছে। এই অঙ্কগুলি বেসিক কোশ্চেন 2 এগুলো আমরা নেক্সট ক্লাসে করাবো। তাহলে তোমাদের কাজ হচ্ছে
এক্সারসাইজ 17 পর্যন্ত অঙ্কগুলি আপনারা করবেন। এর সূত্রে মধ্যে একটু অঙ্কটা করে দিলে ভালো। সরি বুঝি নাই। সূত্রে একে যদি অঙ্ক করে দিতেন। হ্যাঁ, সূত্র একটা পড়ে, হ্যাঁ একদিনে সবই করাইলে আমি উল্টাপাল্টা হয়ে যাবে আর কি। তাহলে 1 থেকে 17 পর্যন্ত অঙ্কগুলি তোমরা দেখবা। এর মধ্যে বাকি থাকবে কয়টা আমি একটু দেখাই। যেমন 1 নম্বর সূত্রের অঙ্কটা আছে এই যে 14 নম্বর প্রশ্নটা। 14 নম্বর প্রশ্নটা 1 নম্বর সূত্রের। তাহলে আমি কি দেখিয়ে দিব? 14 নম্বরটা দেখিয়ে দিলে কাজ শেষ নাকি? একটু দেখে দেন স্যার। যেহেতু একই জিনিস আমরা একটু অঙ্কটা পড়িনি। লেখা আছে দ্য স্যাম্পল মিন হচ্ছে 3.47 উইথ এ স্যাম্পল 900 ভ্যালুস। তাহলে স্যাম্পল মান হচ্ছে এন এর মান, আর স্যাম্পল মিন দিয়ে আছে 3.4। তাহলে স্যাম্পল মিন মানে হচ্ছে এক্স বারের মান, আর স্যাম্পল মানে হচ্ছে এন এর মান। ক্যান বি টেকেন ফ্রম এ পপুলেশন হোয়ার পপুলেশন মিনকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। পপুলেশন মিউকে আমরা কি দ্বারা প্রকাশ করবো বলো দেখি? মিউ দ্বারা। আর স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে 2.7, তাহলে এটা হলো সিগমা। তাহলে দিয়ে আছে এক্স বারের মান হচ্ছে 3.47, এন এর মান দিয়ে আছে 900, মিউর মান হচ্ছে 3, সিগমার মান দিয়েছে 2.7। তাহলে এই অঙ্কে দেখেন একটা মিন দিয়ে আছে আর একটা কি দিয়ে আছে? এসডি দিয়ে আছে। মিউ অথবা এন এর উপর বেস করে কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করি না, আমরা শুধুমাত্র সূত্র ঠিক করবো কি দিয়ে? এন এবং এক্স বার এবং এসডি দিয়ে। তো যেহেতু এখানে একটা মিন একটা এসডি দিয়ে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 1 নাম্বার। 1 নাম্বার। তাহলে 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা গিভেন দিয়ে দেয় যার যা মান আছে তাইতে আমরা লিখব। 14 নম্বর প্রশ্নটা দেখতেছি। জি স্যার। তাহলে এই যে এক্স বার এন মিউ এসডি দুটো অ্যাজাম্পশন আমরা ঠিক করছি। এন এর মান যেহেতু এন এর মানটা আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 900। এন কি দুইটা না একটা দিয়ে আছে? একটা স্যার। একটা। এই জন্য আমরা এখানে লিখছি এস এন আর গেটার দেন না হবে গেটার দেন কত? 30। এন যেহেতু একটা এই জন্য একটাই লিখছি, যদি লিখতাম N1 and N2, ঠিক আছে। যে 30 এর পরে এই জন্য আমরা লিখছি কি জেড টেস্ট। সূত্র কি? এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ভাগ হচ্ছে রুট এন। তাহলে এক্স বারের মান ছিল 3.47, মিউর মান ছিল 3, সিগমার মান 2.7, এন এর মান হচ্ছে 900 তে রুট 900। তাহলে এই দুইটার বিয়োগফল 0.47, এখানে 2.7 যা আছে তাই রুট 900 মান হচ্ছে 30। 2.7 রে 30 দ্বারা যদি ভাগ করি হবে 0.09, আর উপরে যা আছে তাই। এখন এই দুইটার ভাগফল হচ্ছে 5.22। তাহলে এটা হলো জেডের মান। তাহলে অ্যাবসলিউট জেড করলে এটাই থাকবে। 5% মান হচ্ছে প্লাস মাইনাস 1.96। তাহলে ক্যালকুলেট ভ্যালু বড় না ছোট দুটোর সাথে কম্পেয়ার করলে? বড়। তো নাল হাইপোথিসিস কি হবে? অ্যাকসেপ্ট নাকি রিজেক্ট হবে? রিজেক্ট। ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বর সূত্রে অ্যাপ্লাইটা দেখিয়ে দিলাম। তাহলে তোমাদের কাজ হচ্ছে যে 17 পর্যন্ত 1 থেকে 17 পর্যন্ত যে কটা অঙ্ক আছে এগুলা বাসায় দেখো, প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা হয় আগামী ক্লাসে আমার সাথে কথা বলবা, সমস্যার সমাধান করে দিয়ে আমরা বেসিক কোশ্চেন 2 দিয়ে শুরু করব। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। স্যার সাজেশন দেন নাই যে